হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বালানেট। বং বালানেটে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 10-এর জন্য মাধ্যমিক বায়োলজি সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওগুলো মেন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামকে ফোকাস করে করাচ্ছি। আজকের ক্লাসে তোমাদেরকে 2 মার্কস আর 5 মার্কসের কিছু সাজেশন দেব। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে 1 শট 50+ করিয়েছিলাম, যেগুলো তোমাদের ওই সেকেন্ড ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হয় বেশিরভাগ স্কুলে, ওই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেনগুলো রয়েছে। জনন, অভিব্যক্তি আর বংশগতি, এই 3টা পোর্শন থেকেই কোশ্চেনগুলো রয়েছে। এই কোশ্চেনগুলো যে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তা নয়, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটা প্রশ্নই এখানে যেগুলো দেওয়া রয়েছে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর পিডিএফগুলো যদি চাও আমাকে একটু বং বালানের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জানাবে, আমি তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। দেখো, দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। তোমাদেরকে কোশ্চেনগুলো বলার সাথে সাথে আমি পুরো উত্তরটা বলবো না, কিন্তু ওই ব্যাপারগুলো একটু ডিসকাস করে যাব তোমাদের সাথে। দেখো, 2 মার্কের কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, যৌন ও অযৌন জননের পার্থক্য লেখো নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে। গ্যামেট আর কোষ বিভাজন। দেখো, তোমাদেরকে যদি বলে দেয় যে যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো, ওভারঅল যদি এই কোশ্চেনটা দেয় তখন কিন্তু তোমরা 4টা পয়েন্ট করবে। 2 মার্কের জন্য যেহেতু 4টা পয়েন্ট করবে। আর পার্থক্য লেখার সময় সবসময় কি করবে, আগে একটা বিষয়বস্তুর ঘর রাখবে, তারপরে যে মেন এখানে যেমন যৌন জনন অযৌন জননের পার্থক্য দিয়েছে, তো এই 3টা ঘর টানবে, যেখানে একটা বিষয় থাকবে আর একটা যৌন জনন অযৌন জনন, এইভাবে কিন্তু পার্থক্যগুলো লেখার চেষ্টা করবে। তাহলে এইভাবে 3টা ঘর কাটবে, একটাতে বিষয় থাকবে আর একটাতে যৌন জনন অযৌন জনন, এইভাবে যেন তোমাদের ছকটা হয়। তাতে কি হবে, এইভাবে যদি পার্থক্যগুলো লেখো তাতে কিন্তু নাম্বার ভালো পাওয়া যায়। আর 2 মার্কের পার্থক্যতে সবসময় চেষ্টা করবে 4টা করে পয়েন্ট দেওয়ার। আর এখানে যেহেতু তোমাদেরকে স্পেসিফিক্যালি মেনশন করে দেওয়া হয়েছে যে গ্যামেট আর কোষ বিভাজনের ওপরেই পার্থক্যটা লিখতে, তাহলে ওই 2টো পয়েন্টের ওপরে লিখবে। বিষয়ের ক্ষেত্রে প্রথমে দেবে গ্যামেট, তো গ্যামেটের ক্ষেত্রে এখানে তাহলে কি হবে, অযৌন জননে কোনো গ্যামেট উৎপাদন করার দরকার হয় না, কিন্তু যৌন জননে পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের প্রয়োজন হয়। নেক্সট কোষ বিভাজন দেখো রয়েছে, কোষ বিভাজনে কি লিখবে, অযৌন জননে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস 3 ধরনেরই কোষ বিভাজন দেখা যায়, কিন্তু যৌন জননে শুধুমাত্র মাইটোসিস আর মিওসিস এই 2 ধরনের কোষ বিভাজন দেখা যায়। তো এটা মোটামুটি লিখবে এভাবে। এরপরে 2 এর কোশ্চেন রয়েছে, দেখো কৃত্রিম অঙ্গজ জননের গ্রাফটিং পদ্ধতিটা লিখতে বলেছে। কৃত্রিম অঙ্গজ জনন উদ্ভিদের অর্থাৎ উদ্ভিদের যে অঙ্গ রয়েছে, বিভিন্ন অঙ্গ, মূল, কাণ্ড, পাতা, ডালপালা, তার মধ্যে এই গ্রাফটিং বা এটাকে জোড় কলম বলা হয়, এই পদ্ধতিটি তোমাদেরকে আলোচনা করতে বলেছে। দেখো, গ্রাফটিং পদ্ধতি কাকে বলা হয়, যখন একই প্রজাতিভুক্ত দুটো উদ্ভিদকে তাদের শাখাকে জোড়া লাগানো হয়, সেটাকেই বলা হয় গ্রাফটিং। যেমন ধরো, আম গাছেরই 2 ধরনের আম গাছ, তাদের শাখাকে কেটে সেগুলোকে জোড়া লাগানো হলো, একটা ডালকে মূল সহ মাটিতে রাখা হলো, অন্য একটা উন্নত প্রজাতির ডালকে এনে তার সঙ্গে যুক্ত করা হলো, সেই যে পদ্ধতিটাকে গ্রাফটিং বলা হয়। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো এখানে গ্রাফটিং এ আরেকটা বিষয় বলে রাখি, যে গাছটা মূল সহ মাটির সঙ্গে যুক্ত থাকে, একই প্রজাতির গাছ কিন্তু হতে হবে। যদি আম গাছ হয় আম গাছ, যদি লেবু গাছ হয় লেবু গাছ, তো সেরকম একই প্রজাতির গাছে যে গাছটা মূল সহ মাটির সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় স্টক। আর অন্য যে শাখাটা জোড়া লাগানো হয় ওই স্টকের সঙ্গে, সেটাকে বলা হয় সিয়ন। মানে যেটাকে জোড়া লাগানো হয় সেটাকে বলা হয় সিয়ন, আর যেটা মূল সহ মাটিতে থাকে সেটাকে স্টক বলা হয়। এইগুলো কিন্তু একটু মেনশন করবে। গ্রাফটিং পদ্ধতি মানে শুধু কাকে বলে লিখলে হবে না, সেখানে গ্রাফটিং এর আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো লিখতে হবে। এর পরে রয়েছে, দেখো স্বপরাগযোগের প্রকারভেদগুলি উদাহরণ সহ উল্লেখ করো। দেখো, স্বপরাগযোগ 2 ধরনের হয়, একটা অটোগ্যামি হয়, অটোগ্যামি, আরেকটা হয় গেইটেনোগ্যামি। এবার এখানে কি হয়, যখন একটা ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, একটা ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, সেই যে স্বপরাগযোগকে বলা হয় অটোগ্যামি। আর
গেইটানোগ্যামি যখন একটা ফুলের পরাগরেণু ওই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, সেটাকে বলা হয় গেইটানোগ্যামি। তো এটা উদাহরণ সহ লিখবে এখানে। অটোগ্যামি কোন ফুলে দেখা যায় আর গেইটানোগ্যামি কোন ফুলে দেখা যায় সেটা উদাহরণ সহ লিখতে হবে এখানে। এরপরে নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের মধ্যে পার্থক্য। খুবই ইজি একটা প্রশ্ন। একটু আগেই বললাম পার্থক্য লেখার সময় 3টে ঘর করবে, বিষয়, তারপরে ইতর পরাগযোগ, আর এখানে ইতর পরাগযোগ, এখানে স্বপরাগযোগ, আর এখানটায় বিষয় থাকবে। তো বিষয়ের মধ্যে প্রথমেই তাহলে সংজ্ঞা দেবে যে ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের সংজ্ঞা। প্রথমে সংজ্ঞা বলে বিষয়ের এখানে সংজ্ঞা বললে, তারপরে সেখানে ইতর পরাগযোগ আর স্বপরাগযোগের সংজ্ঞা দিলে, তারপরে বাহকের নির্ভরতা, ইতর পরাগযোগে বাহকের দরকার হয়, স্বপরাগযোগে বাহকের দরকার হয় না। রেণু অপচয়, ইতর পরাগযোগে বেশি পরিমাণে এই রেণুর অপচয় ঘটে, স্বপরাগযোগে কম পরিমাণে রেণুর অপচয় ঘটে। এইভাবে করে পার্থক্যগুলো লিখবে। আমি কয়েকটা পয়েন্ট বলে গেলাম, এরপরে বাকিগুলো নিজেরা করবে। নেক্সট রয়েছে দেখো বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। এই যে বিভিন্ন পরাগযোগে যে বাহকের প্রয়োজন হয়, এই প্রত্যেকটা বাহকের ওপর ভিত্তি করে বিভিন্ন ফুলের পরাগযোগে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন বায়ু দ্বারা যে ফুলগুলো পরাগযোগ ঘটে তাদেরকে বায়ু পরাগী ফুল বলা হয়, যারা জল দ্বারা পরাগযোগ ঘটে তাদেরকে জল পরাগী বলা হয়, যাদের পতঙ্গ দ্বারা পরাগযোগ ঘটে তাদেরকে পতঙ্গ পরাগী বলা হয়। তো সেই রকমই প্রত্যেকটা ফুলের এদের বৈশিষ্ট্য আলাদা আলাদা থাকে। তো সেই বৈশিষ্ট্যগুলো কি এখানে আলোচনা করতে বলেছে। যেমন বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি হবে, আর এখানে বৈশিষ্ট্য যখন লিখবে অবশ্যই বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য বলে হেডিং করলে, হেডিং করার পরে এখানে পয়েন্ট দিয়ে লিখবে, 1 নম্বর 2 নম্বর এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। যে কোনো কোশ্চেনকে যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে কিন্তু সেখান থেকে নাম্বার বেশি ক্যারি করা যায়। দেখো এভাবে কিভাবে লিখবে। এবার বায়ুপরাগী ফুলে প্রথম একটুখানি দিয়ে দিবে যে যেসব ফুলে বায়ুর দ্বারা পরাগযোগ ঘটে তাদেরকে বায়ুপরাগী ফুল বলা হয়। এবার এদের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ দিয়ে বৈশিষ্ট্যগুলো দেবে। ফুলগুলি ক্ষুদ্র, বর্ণহীন, গন্ধযুক্ত হয়, এছাড়া পরাগধানী লম্বা হয়, দলমণ্ডলের বাইরে অবস্থান করে। এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো দেবে, লাস্টে উদাহরণ দিয়ে দেবে ধান, গম, জোয়ার। এইভাবে 2 মার্কের কোশ্চেন কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জীবের বৃদ্ধির কয়টি দশা আর কি কি। জীবের বৃদ্ধির দেখো মানুষের নয় যে কোনো জীবের বৃদ্ধির 3টা দশা দেখা যায়। ঠিক আছে, কি কি দশা? একটা প্রথম যেটাকে বলা হয় কোষ বিভাজন দশা, তারপরে কোষের আকার বৃদ্ধি, নেক্সট রয়েছে কোষীয় বিভেদন। এই যে 3টে দশা, এই 3টে দশা লিখবে যে বৃদ্ধির 3টা দশা দেখা যায়, তারপরে সেই দশাগুলোকে অল্প অল্প করে বর্ণনা করে যাবে। নেক্সট রয়েছে দেখো প্রকরণ সৃষ্টির কারণগুলো উল্লেখ করো। প্রকরণ সৃষ্টির কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ যেটা মিউটেশনের কারণে কিন্তু প্রকরণ দেখা যায়। যখন জিনের কোনো কারণে আকস্মিক পরিবর্তন ঘটে, সেখান থেকে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে, সেটাকেই বলা হয় প্রকরণ। আর পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কোষে ক্রোমোজোমের অন্তঃক্রিয়ায় তখন কি হয়, ক্রোমোজোমের যে ডিএনএর জিনগত বা গঠনগত পরিবর্তন ঘটে। এছাড়াও মিওসিসের সময় যখন ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের ফলেও কিন্তু দেহাংশের খণ্ড বিনিময় ঘটে, সেখান থেকেও নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এর কারণেই কিন্তু প্রকরণ বা ভেদ সৃষ্টি হয়। তো এগুলো প্রকরণের যে কারণগুলো রয়েছে বইয়ে দেখবে ভালো করে লেখা রয়েছে, সেগুলোকে লিখবে পয়েন্ট পয়েন্ট করে। নেক্সট রয়েছে দেখো প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলা হয়। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খুবই ইজি একটা প্রশ্ন। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলা হয়? যে সমস্ত বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য, প্রথমে বলবে যে প্রকট বৈশিষ্ট্য বলে হেডিং করে লিখবে যে বৈশিষ্ট্য বিপরীতধর্মী অন্য বৈশিষ্ট্যের প্রকাশকে বাধা দেয় এবং নিজে প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। যেমন গাছের কাণ্ডের দৈর্ঘ্যের মধ্যে লম্বাটা প্রকট বৈশিষ্ট্য। লম্বার যদি জিন থাকে তবে লম্বার জিনই আগে প্রকাশ পাবে, সেখানে বেটের জিন থাকলেও তাকে প্রকাশ পেতে দেবে না। তো সেই কারণে ওটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ পেতে পারে না বা সুপ্ত অবস্থায় থাকে তাদেরকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। এবার দেখো মেন্ডেলের দুটো পরীক্ষা, এক সংকর জনন আর দ্বিসংকর জনন। এর মধ্যে এক সংকর জনন থেকে কোন সূত্র পাওয়া গেছে এবং দ্বিসংকর জনন থেকে কোন সূত্র পাওয়া গেছে এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো শর্ট কোশ্চেনেও আসতে পারে, বড় কোশ্চেনেও আসতে পারে।
এবার মেন্ডেলের যে একসংকর জনন থেকে যে সূত্রটা পাওয়া গেছে সেটাকে পৃথক ভবনের সূত্র বলা হয়, আর দ্বিসংকর জনন থেকে যে সূত্রটা পাওয়া গেছে সেটাকে স্বাধীন সঞ্চারণ সূত্র বলা হয়। এই স্বাধীন সঞ্চারণ সূত্রটা এখানে বর্ণনা করতে বলেছে। তো প্রথমে লিখবে এভাবে যে মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি হলো স্বাধীন সঞ্চারণের সূত্র। এবার বলার পরে সূত্রটাকে এখানে বর্ণনা করবে। নেক্সট রয়েছে দেখো ব্যাক ক্রস ও টেস্ট ক্রস। ব্যাক ক্রস আর টেস্ট ক্রস কাকে বলা হয়? যখন F1 জনুর সঙ্গে জনিত্রী জনুর যে কোনো জীবের জনিত্রী জনুর যে কোনো জীবের ক্রস ঘটানো হয় সেটাকে বলা হয় ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস কখন বলা হয়? F1 জনুর সঙ্গে যখন জনিত্রী জনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যে জনিত্রী জনুর যে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীব থাকে সেই জীবের ক্রস ঘটানোকে বলা হয় টেস্ট ক্রস। টেস্ট ক্রস থেকে জীবের জিনোটাইপ নির্ণয় করা যায়। এরপরে রয়েছে দেখো 11 প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের যে ফিমেল হয়, ফিমেল হোমোজাইগাস প্রকৃতির হয়, ফিমেল সেক্স ক্রোমোজোম, আর মেল সেক্স ক্রোমোজোম হয় হেটেরোজাইগাস প্রকৃতির। সেখানে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে। তো এই কারণে যখন ফিমেলের থেকে গ্যামেট আসে, ফিমেলের থেকে এক ধরনেরই গ্যামেট পাওয়া যায়, কিন্তু মেলের থেকে যখন গ্যামেট আসে তখন দু ধরনের গ্যামেট আসে। সেই গ্যামেটের উপর ভিত্তি করেই সন্তান কন্যা হবে কি পুত্র হবে সেটা নির্ভর করে। সেটাই এখানে গুছিয়ে লিখতে হবে তোমাদেরকে। এরপরে 12 প্রশ্ন রয়েছে দেখো, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি কি রয়েছে। এটা খুবই ইজি একটা প্রশ্ন। থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি হয়? থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি দেখা যায়। এছাড়াও যে হিমোগ্লোবিনগুলো ত্রুটি থাকার কারণে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায় এবং হিমোগ্লোবিন থেকে আয়রনগুলো বেরিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে থাকে, যকৃৎ, পাকস্থলী, প্লীহা এগুলোর মধ্যে। আর যকৃৎ প্লীহার বৃদ্ধি ঘটে, মূত্র কালচে হয়, অস্থি দুর্বল বিকৃত, এরকম বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে, সেগুলো লিখবে। নেক্সট রয়েছে দেখো অটোজোম বাহিত রোগের নাম। অটোজোম বাহিত রোগের দুটো নাম বলতে বলেছে, খুবই ইজি। থ্যালাসেমিয়া একটা লিখবে আর একটা অ্যালবিনিজম লিখতে পারো। নেক্সট রয়েছে দেখো দুটি সেক্স ক্রোমোজোম ঘটিত রোগের নাম। এর মধ্যে তাহলে কি হবে? হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। আমি বলে যাচ্ছি, চটপট করে একটুখানি তোমরা তুলে রাখতে পারো খাতাতে। দেখো বংশগতি পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ কি? এটা খুবই একটা কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারো, কারণ এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষাতে প্রায় দেখতে পাবে, যে বারে বারেই দেখতে পাবে। তো সেজন্য মেন্ডেলের বংশগতির পরীক্ষার সাফল্যের কারণ কি? কারণ মেন্ডেল যে একজোড়া বা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, সেজন্য পরীক্ষাগুলো সহজে সম্পন্ন হয়েছিল। আর মেন্ডেলের প্রতিটা পরীক্ষালব্ধ ফলাফল তিনি 3টা বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে লিপিবদ্ধ করেছিলেন। আর অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে মেন্ডেল তার মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। এই সমস্ত কারণে কিন্তু তিনি মেন্ডেল তার বংশগতির যে পরীক্ষাতে সাফল্য লাভ করেছিলেন। এরপরে রয়েছিল এখানে আরো একটা কোশ্চেন দেয় যে মেন্ডেল কি কারণে মটর গাছকে নির্বাচন করেছিলেন। মটর গাছ দ্রুত বংশ বিস্তার করতে পারে, খুব অল্প সময়ে কয়েক পুরুষ ধরে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব, মটর গাছকে অল্প জায়গায় সহজে বাগানে ফলানো যায়, যেহেতু এরা স্বপরাগী হয় মটর গাছ, সেজন্য অবাঞ্ছিত চরিত্র মিশে যায় না সহজে। এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু মেন্ডেল মটর গাছকে পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন। তো 16 প্রশ্ন ওটাই ছিল। এরপরে দেখো 17 প্রশ্ন রয়েছে, বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন ঘটালে F2 জনুতে উৎপন্ন অপত্যদের ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত কি হবে? এটা তোমরা একটু ক্রসটা করে দেখবে। বিশুদ্ধ কালোর যে গ্যামেট হবে, বিশুদ্ধ কালো থেকে আমরা বড় বি এই গ্যামেট পাবো, আর বিশুদ্ধ সাদা থেকে গ্যামেট পাবো ছোট বি। তো এই দুটো গ্যামেটই পাবো এখানে। তো এখান থেকে যে সমস্ত জীব জন্মাবে সবই সংকর কালো জীব হবে। তো সেই জন্য তাতে বড় বি আর ছোট বি এই দুটো অ্যালিল থাকবে।
এরপরে এই বড় বি ছোট বি এইরকম দুটো জীবের ক্রস করে এখানে, কারণ F2 জন্যতে তোমাদেরকে বলেছে ক্রস করে এখান থেকে তোমরা ফিনোটাইপিক আর জিনোটাইপিক অনুপাত নির্ণয় করবে। নেক্সট 18 প্রশ্ন রয়েছে, দেখো ক্রিসমাস ডিজিজ কি, এর কারণ লেখো। তো ক্রিসমাস ডিজিজ কাকে বলা হয়? যে ক্রিসমাস ফ্যাক্টরের অভাবে বা ফ্যাক্টর 9-এর অভাবে যে হিমোফিলিয়া রোগ হয় তাকে ক্রিসমাস ডিজিজ বলা হয়। আর কারণটা তো খুব ইজি, এক্ষুনি বলে দিলাম, যে রক্ততঞ্চনের ফ্যাক্টর 9 নম্বর ফ্যাক্টরের নাম ক্রিসমাস ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের অভাবে যখন মানে রক্ততঞ্চিত হয় না, সেই ধরনের হিমোফিলিয়া রোগকেই বলা হয় ক্রিসমাস ডিজিজ। কেমোজেনি মতবাদ কি? কেমোজেনি মতবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখো বারে বারে আমি বলছি গুরুত্বপূর্ণ, এখানে যত প্রশ্ন রয়েছে সবই কিন্তু গুরুত্বপূর্ণ। কেমোজেনি মতবাদ যেটাকে রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়, এটা বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন মিলে জীব সৃষ্টির সম্বন্ধে যে মতবাদ দিয়েছিলেন সেই মতবাদটাকে বলা হয় কেমোজেনি মতবাদ। এই কেমোজেনি মতবাদে 5টা ধাপ রয়েছে, তোমরা এই ধাপগুলো অল্প অল্প করে এখানে বর্ণনা করবে, কারণ 2 মার্কের কোশ্চেন রয়েছে। এরপরে রয়েছে হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ বলতে পৃথিবীর যে আদিম পরিবেশ ছিল সেখানে সমুদ্র জল ছিল উত্তপ্ত, সেই উত্তপ্ত জলে বিভিন্ন জৈব যৌগ মিশে গিয়ে প্রথম কোষের সৃষ্টি করেছিল, সেটাকেই বলা হয় হট ডাইলিউট স্যুপ। নেক্সট রয়েছে দেখো 21-এর প্রশ্ন, ল্যামার্কের যে তত্ত্ব তার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বটাকে ব্যাখ্যা করতে বলেছে। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তত্ত্বটাকে ব্যাখ্যা করতে বলেছে। এখানে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মানে কি, পরিবেশের প্রভাবে যখন জীবের জীবনকালে, এখানে 21-এর প্রশ্নটা, পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় এবং সেগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় সেগুলোকে বলা হয় কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তো এর যে তত্ত্বটাকে কিছু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দেবে। 22-এর প্রশ্ন হচ্ছে জিরাফের লম্বা গলা কিভাবে ল্যামার্কের অঙ্গের ব্যবহার অপব্যবহার তত্ত্বটি প্রতিষ্ঠা করে সেটা লেখো। দেখো অঙ্গের ব্যবহার অপব্যবহার এই তত্ত্বটা কি, যখন কোনো অঙ্গকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি সেই অঙ্গটা আরও সুদৃঢ় হয় এবং সবল হয় এবং তার গঠন কাঠামোটা আরও ভালো হয়। আর যখন কোনো অঙ্গকে আমরা ব্যবহার করি না, অনেক দিন ধরে ব্যবহার না করার ফলে ধীরে ধীরে কিন্তু সেগুলো বিলুপ্ত হতে থাকে আর দুর্বল হয়ে পড়ে। তো এটাকে বলা হয় অঙ্গের ব্যবহার অপব্যবহার তত্ত্ব। তো এটা জিরাফের লম্বা গলা কিভাবে এই তত্ত্বটাকে প্রতিষ্ঠা করেছিল সেটা এখানে বলতে হবে, কারণ জিরাফের গলা কিন্তু আগে খুব ছোট ছিল। আদিমকালে যখন জিরাফ ছিল সেগুলো সাধারণ জিরাফ, তাদের গলা ছোট ছিল। ধীরে ধীরে জিরাফ উঁচু গাছের ডাল খাওয়ার জন্য তারা তাদের গলাটা বাড়িয়ে উঁচু গাছের ডাল খাওয়ার চেষ্টা করতো, এই থেকেই ডাল পাতা খাওয়ার চেষ্টা করতো, এই থেকে ধীরে ধীরে তাদের বিবর্তনের ফলে গলাটা লম্বা হয়েছে। তো এটা তোমাদেরকে এখানে ব্যাখ্যা করতে হবে এবং এখানে কিভাবে অঙ্গের ব্যবহার অপব্যবহার সূত্রটা এখান থেকে প্রতিষ্ঠা করতে পারো সেটা লিখতে হবে, অল্প করে লিখবে। এরপরে রয়েছে 24-এ অন্তঃপ্রজাতিক এবং আন্তঃপ্রজাতিক সংগ্রাম কি। অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে যে সমস্ত মানে একই প্রজাতির নিজেদের মধ্যে যখন খাদ্য বাসস্থানের জন্য সংগ্রাম হয়, যেমন ধরো বনের বাঘে বাঘের যে যুদ্ধ হয়, বা জলের মাছের মধ্যে নিজের মাছেদের মধ্যে যে খাবারের জন্য সংগ্রাম হয় সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর আন্তঃপ্রজাতিক সংগ্রাম যখন পরিবেশের বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম হয় সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এগুলো উদাহরণের সাহায্যে বোঝাতে বলছে। পরে যোগ্যতমের উদ্বর্তন কি, ডারউইনের মতে যে মানে যোগ্য প্রকৃতি যাকে যোগ্য মনে করবে তাকেই পৃথিবীতে স্থান দেবে, না হলে কিন্তু সে ধীরে ধীরে পৃথিবী থেকে কালক্রমে নিশ্চিহ্ন হয়ে পড়বে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। এগুলোও তোমরা কোশ্চেনগুলো রেডি করবে এবং ভালোভাবে রেডি করবে, আমি অল্প করে তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি, ভালোভাবে রেডি করবে এবং পড়বে। এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবেই, এটা গ্যারেন্টি। দেখো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব খুব ইজি, যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কাকে বলা হয়, প্রাকৃতিক অনুকূল পরিবেশ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতার জন্য যখন অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। মানে তাদের নিজস্ব কিছু অভিযোজনমূলক বৈশিষ্ট্যের কারণে তারা প্রকৃতি থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করে এবং প্রকৃতিতে নিজেদের স্থানটাকে মানে প্রকৃতিতে তাদের একটা নিজস্ব
জায়গা তৈরি হয় সেটাকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। অর্থাৎ প্রকৃতির দ্বারা যারা নির্বাচিত হয় তারা কিন্তু অনেক দিন ধরে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে, না হলে কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। তো সেটাকেই বলছে প্রাকৃতিক নির্বাচন। এরপরে রয়েছে দেখো আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো। এটাও খুব ইজি প্রশ্ন, কিন্তু পরীক্ষায় বারে বারে আসে। দেখো আধুনিক ঘোড়ার যে বিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে ঘোড়ার যে হাইট মানে উচ্চতা বেড়েছে, তারপরে পায়ের দৈর্ঘ্য বেড়েছে, পায়ের আঙুলের সংখ্যা কমে গেছে, পায়ের 3 নম্বর আঙুলটা ধীরে ধীরে খুরে পরিণত হয়েছে। তো এইগুলো কিন্তু প্রাচীন ঘোড়া থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে দেখো সমষ্টি অঙ্গ আর সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য লিখবে। পার্থক্য যেভাবে লিখতে বলেছে ওইভাবে লিখবে। সমস্ত অঙ্গ তাহলে যাদের গঠন একই কিন্তু কার্য আলাদা, আর সমবৃত্ত অঙ্গ যাদের কার্য একই গঠন আলাদা। আর সমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে, সমবৃত্তি অঙ্গ অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। এভাবে কয়েকটা পয়েন্ট দেবে। এরপরে দেখো ভেনাস হৃৎপিণ্ড কাদেরকে বলা হয়? যে সমস্ত হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত, কম অক্সিজেন যুক্ত রক্ত বাহিত হয় তাদেরকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। যেমন ধরো মানে যে সমস্ত হৃৎপিণ্ডে শুধুমাত্র একবারই রক্ত সঞ্চালন হয় সেটাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। যেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর যে বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড যুক্ত বিশুদ্ধ অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে দূষিত রক্ত আলাদা হতে পারে না, সেটাকেই বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। ভেনাস হৃৎপিণ্ড মাছের মধ্যে দেখা যায়, কারণ মাছের হৃৎপিণ্ডে একটাই অলিন্দ আর একটাই নীল, এই দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত। সেজন্য এদের হৃৎপিণ্ডে কিন্তু রক্তকে কোনোভাবেই মানে দূষিত আর বিশুদ্ধ রক্তকে আলাদা করা যায় না, সেজন্য এদের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। এরপরে 30-এর প্রশ্ন রয়েছে দেখো মাছের পটকা কিভাবে মাছকে জলে ডুবতে আর ভাসতে সাহায্য করে, এটা ব্যাখ্যা করতে বলেছে। মাছের পটকার দুটো প্রকোষ্ঠ রয়েছে, অগ্রপ্রকোষ্ঠ আর পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি যেটা গ্যাস উৎপাদন করে, আর যখন ওই গ্যাসটা উৎপন্ন হয় তখন মাছের দেহ হালকা হয়, ফলে মাছ জলে ভেসে থাকতে পারে। আবার যখন এবার যে ওই রেড গ্রন্থি আর মাছের যে পেছনে প্রকোষ্ঠটা থাকে পটকার, সেটাকে বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তচালক থাকে। সেই রক্তচালকগুলো ওই রেড গ্রন্থিতে উৎপন্ন গ্যাসটাকে শোষণ করে নেয়, আর গ্যাসটাকে যখন শোষণ করে নেয় তখন মাছের দেহ আবার ভারী হয়ে যায়, মাছ তখন ডুবে যায়। তো এভাবে কিন্তু মাছের পটকা মাছকে জলে ডুবতে আর ভাসতে সাহায্য করে। এটা গুছিয়ে লিখবে। 31-এর প্রশ্ন রয়েছে দেখো সুন্দরী গাছে লবণ সহনের জন্য যেসব অভিযোজন ঘটেছে। এটাও খুব ইজি প্রশ্ন। সুন্দরী গাছের পাতাতে লবণ গ্রন্থি রয়েছে, সেই লবণ গ্রন্থিতে লবণ সঞ্চিত হয়। এছাড়া নিউম্যাটোফোর বা শ্বাসমূল সৃষ্টি হয়েছে। অতিরিক্ত লবণ মোচনের জন্য বিভিন্ন প্রক্রিয়া সুন্দরী গাছ মানে বিভিন্নভাবে সুন্দরী গাছ অভিযোজন হয়েছে। তো সেইগুলো এখানে অল্প অল্প করে লিখবে। নেক্সট রয়েছে দেখো পায়রার দেহ হালকা করার জন্য কি কি অভিযোজন ঘটেছে। পায়রার দেহ হালকা করার জন্য তার চোয়ালে দাঁত থাকে না, পৌষ্টিক তন্ত্রে পাকস্থলী পিত্তাশয় থাকে না, শুধুমাত্র ডান ডিম্বাশয়, শুধুমাত্র বাম ডিম্বাশয় আর ডিম্বথলি থাকে, ডান দিকে ডিম্বাশয় ডিম্বথলি থাকে না। এইগুলো বিভিন্ন ধরনের মানে অভিযোজন হয়েছে যেগুলো কিন্তু পায়রার দেহকে হালকা করার জন্য, এগুলো লিখবে। নেক্সট রয়েছে দেখো উটের জলক্ষয় সহনের দুটো অভিযোজনগত বৈশিষ্ট্য, খুব ইজি। এদের দেহত্বকটা পুরু, দেহর যে চামড়াটা খুব পুরু হয়, মোটা হয়, রোমযুক্ত হয়, যাতে সহজে দেহ থেকে জলটা বাষ্পীভবনের মাধ্যমে বেরিয়ে না যায়। এছাড়া উটের কুঁজে চর্বি জমা থাকে, যে চর্বি বিজারণের ফলে জল ওদের দেহকোষে সরবরাহ করা হয়। এছাড়া পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে। এগুলো তোমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখবে। পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত হওয়ার সার্থকতা কি? পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত হওয়ার ফলে বায়ুথলিতে অক্সিজেন গ্যাস জমা থাকে। এই অক্সিজেন গ্যাস পায়রা যখন বাতাসে উড়তে থাকে ওই অক্সিজেন গ্যাসগুলোই পায়রা লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তো সেই জন্য বায়ুথলিগুলো অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তো সেই জন্য কিন্তু বায়ুথলিগুলো পায়রা সহজে ওড়ার সময় হাঁপিয়ে পড়ে না। তো এই কারণেই কিন্তু পায়রার
দেহের সঙ্গে বা ফুসফুসের সঙ্গে এই যে বায়ুথলি যুক্ত হওয়ার ফলে এদের দেহটাকে হালকা করে রাখে। এই সমস্ত কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো লিখবে। এই কারণে কিন্তু পায়রার দেহের সঙ্গে যে বায়ুথলি যুক্ত হচ্ছে এটা সার্থক। তো মৌমাছির ওয়াগল ডান্স কি বলেছে এখানে? মৌমাছির ওয়াগল ডান্সটা মৌমাছি খাদ্যের জন্য যখন খাদ্যের খোঁজে যায় তখন ফিরে এসে তাদের যে মৌচাকের সামনে যখন ইংরেজি 8 অক্ষরের আকারে নৃত্য করতে থাকে, সেই নৃত্য দেখে অন্য শ্রমিক মৌমাছিরা বুঝতে পারে যে কত দূরে খাদ্য রয়েছে। তো সেইটাকেই বলা হয় ওয়াগল ডান্স। তো এই ছিল তোমাদের 35খানা প্রশ্ন 2 মার্কের। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সাথে জাস্ট ওপর আলোচনা করে গেলাম যে ব্যাপারগুলো কি। তোমরা এগুলো কিন্তু গুছিয়ে নিজেরা রেডি করবে পরীক্ষার জন্য। 5 মার্কের কোশ্চেন রয়েছে, দেখো 5 মার্কের কোশ্চেনগুলো আমি আর আলোচনা করছি না, বলে যাচ্ছি। যৌনক্রম কি? ফার্নের যৌনক্রমে যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। 2 এর প্রশ্ন রয়েছে পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ, ইতরপরাগযোগের সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করো। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। মাইক্রো প্রোপাগেশন কি? মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি বর্ণনা করো। 5 এর প্রশ্ন রয়েছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় চিহ্নিত চিত্র অঙ্কন করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 7 এর প্রশ্ন রয়েছে মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ এবং মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলাকে বিবাহ করলে কত শতাংশ সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে? এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে প্রচুর পড়ে, এগুলো করবে ভালোভাবে। নেক্সট রয়েছে দেখো, একটি হিমোফিলিয়া বাহক মহিলা স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের অপত্যদের মধ্যে কত শতাংশ সন্তান বাহক হওয়ার সম্ভাবনা থাকে? 9 নম্বর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে অভিব্যক্তি সপক্ষে প্রমাণ দেয় সেটা বুঝিয়ে লেখো। 10 নম্বর প্রশ্ন রয়েছে মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করো। প্রত্যেকটা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ। তো এই সেটটা বা এই সাজেশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাজেশনের পিডিএফটা যদি লাগে অবশ্যই আমাকে জানাবে, আমি বংবালান টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। কারণ এই যে প্রশ্নগুলো থেকে তোমরা যেমন সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাবে, টেস্টে কমন পাবে, এমনকি মাধ্যমিক পরীক্ষাতেও কমন পাবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো এই কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা রেডি করো। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আর দেরি না করে আজকের ক্লাসটা শেষ করছি, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।